Assalamu alaikum, dear beloved children. Hope you all are well by the grace of Almighty Allah. I'm also fine. Dear children, I came back to you with a new lesson on the use of prefix and suffix as noun. তো বন্ধুরা, আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে প্রিফিক্স এবং সাফিক্সের ব্যবহার সেন্টেন্সের নাউন আকারে কিভাবে বসে আমরা সেই ব্যবহারটা আজকে শিখব। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের জন্য, বিশেষ করে 8, 9, 10-এ যারা রয়েছে তাদের সবার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। আশা করি তোমরা আমার সাথে থাকবে এবং আমার এই MK ইংলিশ টিচিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো। আপলোড দেওয়ার সাথে সাথেই তোমরা পেয়ে যাবে। তো কথা না বাড়িয়ে লেটস গেট স্টার্টেড আওয়ার টুডেজ লেসন। বন্ধুরা, প্রিফিক্স অ্যান্ড সাফিক্স সেন্টেন্সে কীভাবে নাউন আকারে বসে সেটা জানার আগে আমি একটা স্ট্রাকচার তোমাদের দিয়ে দিই, দেখে নেই সেটা কিভাবে একটা সেন্টেন্স। আমরা এটা ব্যবহারের আগে আমাদেরকে সেন্টার হিসেবে জেনে নিতে হবে ভার্ব। খেয়াল করো, আমরা ভার্বটাকে যদি সেন্টার হিসেবে নেই, সেন্টার, তাহলে এখান থেকে আমরা লেফট সাইডে যাব এবং রাইট সাইডে যাব। তো লেফট সাইড এবং রাইট সাইডে কি কি আসবে সেটা আমরা দেখে নিই। এর বাম পাশেই অ্যাডভার্ব আসতে পারে, আবার তার আগে সাবজেক্ট আসতে পারে। যদি এর আগেও আরো কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে সেটাও অ্যাডভার্ব আসতে পারে। তো এই হচ্ছে মূলত ভার্বের আগে এই তিনটা থাকতে পারে, তিনটার যে কোনো একটাও যে এই দুইটা নাও থাকতে পারে, অর্থাৎ দুইটা অ্যাডভার্ব নাও থাকতে পারে, শুধু সাবজেক্ট দিয়ে এটা স্টার্ট হতে পারে। আর আমরা জানি যে একটা কোনো সেন্টেন্স, এনি সেন্টেন্স স্টার্টস উইথ আ সাবজেক্ট এক্সেপ্ট ইন্টারোগেটিভ or imperative. Interrogative starts with an auxiliary verb or WH, questionary word, and imperative sentence starts with verb always, never, don't, kindly, please, let, এগুলো দ্বারা। তো আমরা এটা সাধারণত সাবজেক্ট দ্বারাই যদি ধরে নিই, এর পরে কি থাকবে আমরা সেটা একটু দেখে নিই। ভার্বের পরে যেটা থাকে সেটা হচ্ছে ডিটারমিনার, এগুলো থাকতে পারে। ডিটারমিনার, আর কি ডিটারমিনারের পরে যেটা থাকবে সেটা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এবং নাউন। এর পরেও যদি প্রয়োজন হয় সেটা অ্যাডভার্ব অর অ্যাডভার্বিয়ালস, যেটাকে প্রিপজিশনাল ফ্রেজও বলা যেতে পারে। তো এই স্ট্রাকচারটা আমাদেরকে খুবই ভালোভাবে খেয়াল করতে হবে, স্পেশালি ভার্বের পরে এই চারটা জিনিস, অর্থাৎ ডিটারমিনার, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। তো এই চারটার পর চারটাও থাকতে পারে, আবার চারটা না থেকে যে কোনো দুইটা থাকতে পারে, একটা থাকতে পারে, শুধু অ্যাডজেক্টিভ থাকতে পারে। আরেকটা ব্যবহার আমাদেরকে খেয়াল রাখতে হবে, প্রিপজিশনের ব্যবহার। প্রিপজিশনের পরে অলওয়েজ, আমি প্রিপজিশনের ক্ষেত্রে যেটা থাকবে সেটা খেয়াল করো, প্রিপজিশন। এখন এই প্রিপজিশনকে যদি আমরা সেন্টার ধরে নিই তাহলে আগে কি থাকবে আর এর পরে কি থাকবে আমরা সেটা যদি একটু দেখি, কিভাবে দেখতে পারি। প্রিপজিশনের আগেও সাধারণত নাউন থাকে, আর প্রিপজিশনের পরে নাউন থাকে যদি সেটা সিঙ্গেল ওয়ার্ড হয়। প্রিপজিশনের পরে যে কোনো সিঙ্গেল ওয়ার্ড অলওয়েজ নাউন হিসেবে গণ্য। এখন যদি শুধু নাউন না থাকে, কয়টা একাধিক শব্দ থাকে, তাহলে কি হবে সেক্ষেত্রে খেয়াল রাখবে ডিটারমিনার, এরপরে যেটা হবে সেটা অ্যাডজেক্টিভ, আর এরপরে যেটা হবে সেটা নাউন। তার মানে এরকম হতে পারে। তো আমরা এইরকম এই সেন্টেন্সে প্রিপজিশনের ব্যবহার দেখে নেব, প্রিফিক্স এবং সাফিক্সের ব্যবহার নাউন আকারে আমরা দেখব। তবে আমরা এই যে ব্যবহারগুলো দেখাচ্ছি সেটা এরকম যে সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে যদি শূন্যস্থান থাকে প্রিফিক্স সাফিক্সের ক্ষেত্রে সেটা ধরে নিতে হবে যে এটা একটা অ্যাডভার্ব হবে। সেন্টেন্সের শুরুতে যদি সাবজেক্টের আগে কোনো
একটা গ্যাপ থাকে, মনে করতে হবে সেটাও একটা অ্যাডভার্ব হবে। আবার ভার্বের পরে যদি আমরা বিবেচনায় নিয়ে আসি, তাহলে দেখতে হবে যে ভার্বের পরে সাধারণত সেখানে কি কি থাকবে, ডিটারমিনার থাকবে, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এবং নাউন, আর শেষে অ্যাডভার্বিয়ালস বা অ্যাডভার্ব থাকতে পারে। তো এই হচ্ছে মোটামুটি স্ট্রাকচারালি আমরা দেখালাম, প্রিপজিশনের ক্ষেত্রেও দেখালাম। আর এখানে তোমার এক্ষেত্রেও ডিটারমিনার, নাও প্রিপজিশনের আগেও কিন্তু ডিটারমিনার থাকতে পারে, বা ডিটারমিনারের পরে অ্যাডজেক্টিভ থাকতে পারে। তো এটা আমরা পজিশনাল দিক থেকে দেখে নেব। তবে এইটা যাওয়ার আগে আমাদের যে বিষয়টা জানতে হবে যে আমরা নাউন আসলে চিনব কিভাবে। তো নাউন চেনার জন্য আমি তোমাদেরকে কয়েকটা গুরুত্বপূর্ণ শব্দ, লেটার বা বর্ণ বা প্রিফিক্স বা সাফিক্স লিখে দিচ্ছি। আমরা যদিও গত ক্লাসে তোমাদেরকে দিয়েছি, তারপরে আমরা একটু দেখে নিই। যেমন ধরো মেন্ট, আর, ইয়ার, এরকম এইগুলো থাকবে। আর কি থাকবে? ION, ওই যে আমরা শেষে দেখি যদি ION থাকে তাহলে। আবার SION থাকতে পারে, তাই না? এরপরে আর কি থাকতে পারে? শিপ থাকতে পারে, ওয়াই থাকতে পারে। হ্যাঁ, শিপ, এই শিপ অর্থ আবার জাহাজ না কিন্তু। ওয়াই থাকতে পারে, তাই না? ডম থাকতে পারে। আমি আর দেব না। তবে আবার অনেক সময় দেখা যাচ্ছে যে তোমার ING ফর্ম আসতে পারে। সেটা কি? সেটা ING, আমি এটাও দিয়ে দিই, এরকম থাকতে পারে। তো যদি তোমাকে বলা হয় যে তাহলে এইগুলো দিয়ে আমি যদি বলি গুরুত্বপূর্ণ কিছু সব এই প্রিফিক্স বা সাফিক্স দিয়ে, সাফিক্স যেহেতু এটা শেষে, আমরা বলছি কোনো কিওয়ার্ডের শেষে যদি মেন্ট, আর, ইয়ার, ION, SION, শিফ, ওয়াই, ডম, ING এগুলো থাকে, তাহলে আমরা সেটাকে বলবো নাউন। যেমন ধরে নাও অ্যাপয়েন্টমেন্ট হতে পারে, অ্যাচিভমেন্ট হতে পারে মেন্ট দিয়ে, হ্যাঁ, তারপরে তোমার অ্যাডজাস্টমেন্ট হতে পারে, হ্যাঁ, সিগনিফিক্যান্ট হতে পারে, কান্ট শেষে যদি ANT থাকে তাহলে সিগনিফিক্যান্ট। এইরকম তুমি দেখতে পারো। যেমন আর দিয়ে যদি বলি, ডিবেট থেকে ডিবেটার হতে পারে, অ্যানাউন্স থাকে, অ্যানাউন্সার হতে পারে ইয়ার যুক্ত হয়ে, তাই না? এরকম তোমরা অনেক দেখতে পারবে। যেমন ধরে নাও যদি থাকে বিট্রে করা, আমরা জানি যে বিট্রে করা বা বিট্রে, তো বিট্রে সেখানে যদি ইয়ার যোগ করি তাহলে বিট্রেয়ার হয়ে যেতে পারে। হ্যাঁ, বিল্ড থেকে বিল্ডার হতে পারে, কুল থেকে কুলার হতে পারে। অর্থাৎ আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে কুল এর সাথে যদি ইয়ার যোগ করি তাহলে কি হয়? কুলার হয়ে যায়। তো এই কুলারটা হয়ে যাবে নাউন, কিন্তু এখানে যুক্ত হয়েছিল অ্যাডজেক্টিভের সাথে। তার মানে অ্যাডজেক্টিভ এর সাথে সাফিক্স ইয়ার যুক্ত হয়ে একটা কুলার, এটা নাউন হয়ে গেল। যেমন ফ্রেন্ডের সাথে যদি তুমি মনে করো যে আমি ফ্রেন্ড, এটার সাথে SHIP সাফিক্স যোগ করব, তাহলে কি হবে? ফ্রেন্ডশিপ, এটা নাউন হয়ে গেল। এরকম আরও তো অনেক হতে পারে। যেমন কাইন্ড যদি থাকে, তুমি কাইন্ড দিয়ে নেস যোগ করলে এটা কাইন্ডনেস হয়ে যাবে। তো এরকম অনেক তোমরা করতে পারবে। এখন আমি আর এইদিকে কথা না বাড়িয়ে সরাসরি সেন্টেন্সে এগুলোর ব্যবহার তোমাদেরকে একটু করে দেখাই। আর ডম দিয়ে যদি আমি বলি, যেমন কিংডম, এটাও হয়, তাই না? তো তোমরা অবশ্যই অনেক জানবে। এরপরে যদি আমি বলি যে, যেমন ধরো ING যদি বলি, ING দিয়ে বললে পরে সুইমিং, ওয়াকিং, তাই না? এরকম রানিং, এগুলো হতে পারে, ফলোয়িং, এরকম এগুলো। তো আমি এখন সেন্টেন্সে দেখাই এগুলোর কিভাবে ব্যবহার করতে হবে। ধরো সেন্টেন্সটা এরকম থাকলো, কাইন্ড, এটা উইদিন ব্র্যাকেটে রইল, ইজ আ গ্রেট ভার্চু। খেয়াল করি আমরা, এখন আমরা এটা দেখাচ্ছি এই নাউন সেন্টেন্সে কয় জায়গায় ব্যবহৃত হয়। তার আগে আমি তোমাদের এটাতে যাওয়ার আগে আমি দেখাই নাউন সেন্টেন্সে কয় জায়গা, এর পজিশনটা কোথায় কোথায় হয়, সেটা কিন্তু আমাদেরকে জানতেই হবে।
তো নাউনের পজিশন সেন্টেন্সে কয়েক জায়গায় সেটা খেয়াল করো, সাবজেক্ট আকারে হয় এক। 2 নাম্বার হচ্ছে এটা ভার্বের অবজেক্ট আকারে হয়। 3 নাম্বারে যেটা কমপ্লিমেন্ট আকারে বসে, সেন্টেন্সে কমপ্লিমেন্ট আকারে বসে। 4 নাম্বারে যদি বলি আমি প্রিপজিশন, অবজেক্ট অফ প্রিপজিশন, অবজেক্ট অফ প্রিপজিশন, অর্থাৎ প্রিপজিশনের অবজেক্ট আকারে বসে। আর কি হিসেবে বসে? নাউন ইন অ্যাপোজিশন আকারে বসে, নাউন ইন অ্যাপোজিশন, অর্থাৎ এটাকে আমরা অ্যাপোজিটিভও বলতে পারি। অ্যাপোজিটিভ বলতে পারি। এরপরে আরো একটা জিনিস, আরো একটা ক্ষেত্রে হয়, যেমন পসেসিভ কেসের পরে নাউন আকারে বসে। তো যাই হোক, আমরা এখানে এবার একটু সেন্টেন্সে ব্যবহার যেহেতু দেখাচ্ছি এটা দেখে নিই। এখন আমরা দেখাচ্ছি সাবজেক্ট আকারে। যেমন কাইন্ড যদি থাকে, খেয়াল করি এটা কি ভার্ব আছে। তো ভার্বের পূর্বে আমি দেখিয়েছিলাম যে 3টা জিনিস থাকে, একটা হচ্ছে অ্যাডভার্ব, সাবজেক্ট আর অ্যাডভার্ব। তো এখানে একটা শব্দ আছে, তার মানে সাবজেক্ট থাকবে, তাহলে সাবজেক্ট এটা। আর সাবজেক্ট ইজ অলওয়েজ আইদার নাউন অর প্রোনাউন। যেহেতু প্রিফিক্স এবং সাফিক্সের ক্ষেত্রে প্রোনাউনের কোনো ব্যবহার নেই, সে কারণে প্রোনাউনের প্রশ্নই আসে না, তাহলে এটা নাউন হয়ে যাবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাইন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো উই হ্যাভ টু টার্ন দ্য ওয়ার্ড কাইন্ড ইউজড অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ ইনটু নাউন। অর্থাৎ আমরা যদি এর সাথে যোগ করি নেস, তাহলে কি হচ্ছে দেখো, কাইন্ডনেস। যদি ধরে নিতাম এখানে ফরগিভ আছে, মানে ক্ষমা করা, তাহলে কি হবে, ফরগিভনেস ইজ আ গ্রেট ভার্সু। এখন যদি এখানে সুইম থাকতো ভার্ব, তাহলে কি আমি সুইমনেস করতাম? অফকোর্স নট। তখন আমি যেটা করতাম, সুইমিং ইজ গুড ফর হেলথ। সেন্টেন্সটা এরকম থাকতো, সুইমিং ইজ গুড ফর হেলথ, ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ। এরকম এগুলো সবই কি হয়ে যেত, সাবজেক্ট আকারে বসতো। আবার ইনফিনিটিভের সাবজেক্ট হতে পারে, যেমন টু ওয়াক ইজ গুড ফর হেলথ, টু ওয়াক ইজ আ গুড এক্সারসাইজ, এরকম হতে পারে। তাহলে ওখানে হতে পারে টু সুইম ইজ গুড ফর হেলথ। এরকম অনেক আমরা সাবজেক্ট আকারে দেখতে পারি। এবার আমি যেটা দেখব সেটা হচ্ছে সেন্টেন্সে কিভাবে এটাকে অবজেক্ট আকারে দেখতে পারি। তো অবজেক্ট আকারে যদি ব্যবহার করি, যেমন ধরো উই অলওয়েজ মেক, এখানে দিয়ে দিলাম ফ্রেন্ড, তাহলে কি হবে, এখানে মেক একটা কমপ্লিট সেন্টেন্স এটা রয়েছে, উই অলওয়েজ মেক, আমরা তৈরি করি। কি তৈরি করি? তার মানে এটা অবজেক্ট। এই ভার্বের ডান পাশে যদি থাকে ফাইনাইট ভার্বের, তাহলে সেই ফাইনাইট ভার্বের ডান পাশে কি হবে, সেটা হবে বা ট্রানজিটিভ ভার্ব, একটা অবজেক্ট দরকার। তাহলে অবজেক্ট আমরা বলছি, এটা অবজেক্ট। আর অবজেক্ট ইজ অলওয়েজ নাউন হতে হবে, যেহেতু প্রোনাউন নেই। তাহলে আমরা এখানে কি করব, ফ্রেন্ডশিপ, এই দেখো একটা সাফিক্স যোগ করে দিলাম, এখানে সাফিক্স যোগ করার ফলে ফ্রেন্ডশিপ হয়ে গেল। তো এরকম আমরা করতে পারি অবজেক্ট আকারে। আর কি করতে পারি, যেমন ধরে নাও মোস্ট অফ দ্য রিচ, মানে অধিকাংশ ধনীরা কি করে, অধিকাংশ ধনীরাই ডিসলাইকস, এখানে থাকলো পোর, তোমার পরীক্ষায় থাকবে এরকম পোর, কিন্তু এই পোরটা তো অ্যাডজেক্টিভ। তাহলে এখানে ভার্বের পরে এখানে একটা অবজেক্ট হবে, তাহলে অবজেক্ট মানে নাউন হয়ে যাবে। তো নাউন যদি হয় তাহলে পোরটাকে আমরা তখন কি করব, ওই যে শেষে আমরা বলছিলাম টি ওয়াই থাকবে, তাহলে পোভার্টি নাউন হয়ে গেল। এই দেখো এখন নাউন হয়ে গেল, অর্থাৎ পোর হ্যাজ বিন টার্নড ইনটু পোভার্টি, দ্যাট ইজ কল্ড অ্যাডজেক্টিভ টার্নড ইনটু আ নাউন। তাহলে এরকম আমরা দেখতে পাচ্ছি। এবারে যদি আমি বলি যেটাকে এখন কমপ্লিমেন্ট আকারে সেন্টেন্সে আমরা কিভাবে দেখব, সেন্টেন্সে যদি কমপ্লিমেন্ট আকারে নাউনকে দেখতে চাই তাহলে আমরা কিভাবে দেখব। কমপ্লিমেন্ট আমরা জানি, কমপ্লিমেন্ট হচ্ছে প্রতিশব্দ,
প্রতিরূপ, অর্থাৎ আয়নার সামনে তুমি দাঁড়ালে তোমার যে প্রতিচ্ছবিটা দেখতে পাও ওই ছবিটাই হচ্ছে কমপ্লিমেন্ট, আর তুমি নিজে সাবজেক্ট। তাহলে এই কমপ্লিমেন্ট আবার ব্যবহৃত হয় কিসের পরে? সাধারণত লিঙ্কিং ভার্বের পরে। তো লিঙ্কিং ভার্ব কি? লিঙ্কিং ভার্ব ধরো যেমন আমি কয়েকটা অক্ষর যদি বলি এ দিয়ে হয়, এতে কি? এতে অ্যাপিয়ার, অ্যাপিয়ারটা লিঙ্কিং ভার্ব। বি দিয়ে যদি বলি তাহলে সেই বিতে বিকাম হতে পারে, বিকামটা একটা তোমার লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব মানে হচ্ছে, তুমি আরও সহজে যদি বলি, এই লিঙ্কিং ভার্ব সেটাই হবে যেটা বাদ দিলেও সাবজেক্ট এবং পরের যে নাউন বা নাউনটা থাকবে সেটা এক হবে। আমি সেটা আসছি। আর কি? বি দিয়ে বিভার্ব হতে পারে, বিভার্ব বলতে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই কয়টা। আর কি হতে পারে? যেমন এস দিয়ে যদি আমি বলি স্মেল হতে পারে, স্মেল, তাই না? তো এরকম টিতে টেস্ট, এরকম কয়েকটা অক্ষর জানলে পরে তোমার লিঙ্কিং ভার্ব হয়ে যাবে জানা। তো আমি একটা উদাহরণ দিই এখানে। লিঙ্কিং ভার্বের পরে যেটা শব্দ থাকবে সেটা হবে কমপ্লিমেন্ট। তাহলে আমি যদি বলি এরকম, ইউ বিকাম বা বিকেম, ইউ বিকেম এখানে উইদিন ব্র্যাকেটে লিড দেওয়া থাকলো, তাহলে আমরা দেখি এটা কি ডিটারমিনার। তো ডিটারমিনারের পরে কি হবে? হয় আইদার অ্যাডজেক্টিভ অর নাউন, যেহেতু দুইটা আছে তার মানে এখানে নাউন হতে হবে। আর নাউনটা কি? লিড, এটা তো ভার্ব, সো উই হ্যাভ টু টার্ন ইট ইনটু আ নাউন। কিভাবে করব? এর সাথে যদি আমি ইয়ার যোগ করে দিই তাহলে কি হয়? শব্দটা লিডার, তাহলে শব্দটা হয়ে গেল লিডার। আমি যদি এটা না বলি এখানে লার্ন দিতাম, তুমি করতে পারতে যে ইউ বিকেম আ গুড লার্নার, শিক্ষার্থী হয়ে গেলে। আবার আমি যদি এখানে দিতাম হি বিকেম অথবা দ্য ম্যান বিকেম এ গুড টিচ দিলাম, তাহলে কি হয়ে যাবে? টিচার, তাহলে টিচারটা নাউন। এখন আমি যেটা বলছিলাম যে তুমি কিভাবে এটা চিনতে পারবে বা লিঙ্কিং ভার্ব চিনতে পারবে অথবা কিভাবে বুঝবে যে এটা কমপ্লিমেন্ট হবে, আমি সহজ একটা পন্থা তোমাদের দেখাই। যেমন ধরে নাও ইউ আর আ টিচার, ইউ আর আ টিচার। এখন এই জায়গায় আমরা বলছি এটা লিঙ্কিং ভার্ব, এটাকে আমরা লিঙ্কিং ভার্ব বলছি, এই জন্য বলছি। আর এটাকে বলছি কমপ্লিমেন্ট। কেন কমপ্লিমেন্ট বলছি এবার আমি দেখাচ্ছি। দেখো, যদি কোনো ভার্বকে অফ করে, এটাকে আমি এখন অফ করে দিলাম, অফ করে দিয়ে যদি বলি এই জায়গায় একটা সমান চিহ্ন দেই। যেমন আমি যদি বলি যে 20 টাকা সমান হচ্ছে 10 15 যোগ 5, তাহলে হবে 20 সমান 15 যোগ 5, এটাও 20। তো এখানে যদি আমি বলি ইউ অ্যান্ড আ টিচার আর দ্য সেম পারসন, দেন দেয়ার আর নো ডিফারেন্স বিটুইন দ্য টু ওয়ার্ডস ইউ অ্যান্ড আ টিচার, সো দে আর দ্য সেম পারসন। এখন এই ইউ সমান কিন্তু আর টিচার হয়ে যাচ্ছে, তার মানে এর মধ্যে কোনো পার্থক্য নেই, একই। কিন্তু যদি তোমাকে বলা হতো, আমি এখানে সমান চিহ্ন দিয়ে বোঝালাম, কিন্তু তোমাকে যদি বলা হয় উই ইট রাইস অথবা উই প্লে ক্রিকেট, দে গো টু স্কুল, এরকম অনেক কিছু হতে পারে, হাজার হাজার সেন্টেন্স তুমি তৈরি করো। কি লিখছি আমি এখানে? উই ইট রাইস, আমি এটাকে এখন বাদ দিয়ে দেবো, ইটটাকে বাদ দেবো, যেমনটা ওখানে আর বাদ দিয়েছিলাম, তাহলে ইটটাকে বাদ দিয়ে দিই, বাদ দিয়ে আমি সমান চিহ্ন দেবো কি? উই ইজ ইকুয়াল টু রাইস। তো আমরা কি ভাত? যদি বলা হয় ইউ আর স্টুডেন্টস, আমি ওখানে আরটা বাদ দিলে তোমরা স্টুডেন্ট, এটাই কিন্তু বাস্তবতা, ইটস আ রিয়ালিটি। কিন্তু যদি বলা হয় ইউ আর রাইস, ইউ আর ফুটবল, ইউ আর আ ফুটবলার হতে পারে, কিন্তু ইউ আর নট আ ফুটবল। যদি বলতাম ইউ আর আ ফুটবলার তাহলে হয়ে যেত, ইউ আর আ ক্রিকেটার হয়ে যেত, আর বাদ দিলে ক্রিকেটার হয়ে যেত। যদি বলা হয় শি ইজ আ ক্রিকেটার, এটা হবে, কিন্তু শি ইজ আ ক্রিকেট এটা কিন্তু হবে না। তাহলে আমরা বলছি যে ভার্বটা বাদ দেওয়ার পরে সমান চিহ্ন ব্যবহার করলে
ওই দুইটা শব্দ একই ব্যক্তি বা বস্তুকে বা প্রাণীকে বোঝানো যাবে, ওই ভার্বটার নাম হবে লিঙ্কিং ভার্ব, এবং ওই ভার্বের ডান পাশে যে শব্দটা থাকবে ওই শব্দটার নাম হবে কমপ্লিমেন্ট। আশা করি বুঝতে পেরেছো বন্ধুরা। এর চেয়ে সহজে আর বোঝানো আমার সম্ভবত হয়তো কারো সম্ভব হবে কিনা আমি জানি না। এখন এই লিঙ্কার শিখলাম, লিঙ্কিং ভার্ব শিখলাম, আমরা এখান থেকে কমপ্লিমেন্ট শিখলাম। তাহলে আমরা কি কি শিখলাম? সাবজেক্ট আকারে কিভাবে প্রিফিক্স সাফিক্স ব্যবহার করা যায় নাউন আকারে, আবার অবজেক্ট আকারে শিখলাম একটু আগে, এখন যেটা শিখলাম সেটা কমপ্লিমেন্ট আকারে। এরপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কিভাবে একটা প্রিপজিশনের অবজেক্ট আকারে এই নাউন ব্যবহার করা, যেটা অবশ্যই আমি কিন্তু আজকে তোমাদেরকে যে অবজেক্ট বা সাবজেক্ট বা কমপ্লিমেন্ট দেখিয়েছি একটাতেও কিন্তু সরাসরি অন্য কিছু দিনে প্রত্যেকটা নাউনের ক্ষেত্রেই সাফিক্স যোগ করা ছিল, প্রত্যেকটা নাউনের ক্ষেত্রে তোমরা অবশ্যই খেয়াল করছো। তাহলে এই যে নাউনের ক্ষেত্রে প্রিফিক্স বা সাফিক্স যোগ করা হবে আমি সেটাই দেখাচ্ছি, যেহেতু প্রিফিক্স আর সাফিক্সের ব্যবহার। আমি বলতে পারতাম সামিরা ইজ আ গুড গার্ল, সামিরা এখানে সাবজেক্ট, তো সামিরা তো এখানে প্রিফিক্স বা সাফিক্সের ব্যবহার নেই, সেজন্য আমি ওটা দিইনি। আমি বলতে পারতাম যে ইউ মিস্টার রায়হান ইজ আ গুড স্টুডেন্ট, তো এখানে এই যে মিস্টার রায়হান বা ইউ এখানে কিন্তু সাফিক্স প্রিফিক্সের ব্যবহার নেই, সেজন্য আমি ওটাকে ব্যবহার করিনি। আমি কাইন্ডনেস ব্যবহার করেছি, আমি পোভার্টি ইজ আ কার্স ইন আওয়ার কান্ট্রি, আর কি আমরা সুইমিং ব্যবহার করেছি, ওয়াকিং ব্যবহার করেছি, রানিং ব্যবহার করেছি। তো এরকম এই শব্দগুলো ব্যবহার করছি যে শব্দগুলোর মধ্যে প্রিফিক্স বা সাফিক্সের ব্যবহার রয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, এবার আমরা দেখে নিই প্রিপজিশনের অবজেক্ট কিভাবে ব্যবহৃত হয়। যেমন ধরে নাও তোমাকে একটা সংবাদ দেওয়া হলো, পরীক্ষার ফলাফল যে তুমি খুব ভালো রেজাল্ট করেছো, ইউ হ্যাভ মেড আ গুড রেজাল্ট ইন দ্য লাস্ট এক্সাম, অর ইউ মেড আ গুড রেজাল্ট ইন দ্য লাস্ট এক্সাম। তো তখন অবশ্যই কি হবে, তোমার জন্য এটা খুবই খুশির খবর। তো তুমি তখন এটাকে এইভাবে বলছো, সেন্টেন্সটা কিভাবে হচ্ছে, ইটস আ ম্যাটার অফ, এখানে যেটা থাকবে পরীক্ষায় সেটা হচ্ছে হ্যাপি। তাহলে আমরা দেখি যে যখন আমার প্রিপজিশন ক্লাসটা তোমরা দেখলে সেখানে দেখে নেবে যে প্রিপজিশনের পরে সিঙ্গেল ওয়ার্ড ইজ অলওয়েজ আ নাউন, যদি ডাবল ওয়ার্ড থাকে তাহলে এর পরেই প্রথমটা হবে অ্যাডজেক্টিভ, শেষেরটা হবে নাউন বা ডিটারমিনার, আর তিনটা যদি থাকে তাহলে প্রিপজিশনের পরের প্রথমটা হবে ডিটারমিনার, দ্বিতীয়টা হবে অ্যাডজেক্টিভ, এবং লাস্ট যেটা থার্ড ওয়ান সেটা হবে নাউন। তো এখানে যেহেতু একটা রয়েছে তার মানে নাউন হবে, এটাই বাস্তবতা। কিন্তু হ্যাপিটা কি? অ্যাডজেক্টিভ। সো উই হ্যাভ টু টার্ন দ্য ওয়ার্ড হ্যাপি ইন্টু আ নাউন, হ্যাপিনেস। এবং মনে রাখবে যদি এনইএস যোগ করতে হয় ওয়াই থাকলে সেই ক্ষেত্রে এই ওয়াইটার পরিবর্তে এখানে আই এন ই ডাবল এস যোগ করতে হবে। তাহলে শব্দটা হয়ে যাবে কি? শব্দটা হয়ে যাবে আমরা দেখছি হ্যাপিনেস। বুঝতে পেরেছো বন্ধুরা? এখন যদি মনে করো যে তোমার আর এক বন্ধু সে পরীক্ষায় ভালো করতে পারেনি, তার জন্য খুবই কষ্টের, তো সে ক্ষেত্রে তুমি এখানে ব্যবহার করতে পারো সরি। হয়তো তোমাকে দেওয়া হবে সরি পরীক্ষায়, কিন্তু তুমি তো সরি ব্যবহার করতে পারবে না, কারণ সরি তো অ্যাডজেক্টিভ। সো ইউ হ্যাভ টু টার্ন ইট ইনটু আ নাউন। তো সে নাউনটা কিভাবে করবে? সরি এটাকে নাউন করলে হয় সরো, অর্থাৎ ও ডব্লিউ যোগ করে দিলে হয়ে গেল। তাহলে আমরা দেখলাম যে একটা প্রিপজিশন যদি থাকে সেই প্রিপজিশনের পরেও একটা নাউন হবে, সেই নাউনটা প্রিপজিশনের অবজেক্ট আকারে ব্যবহৃত হবে। তাহলে আমরা দেখলাম যে কিভাবে এটা করা যায়। এখন আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ শব্দ দেখব, সেটা হচ্ছে নাউন ইন অ্যাপোজিশন আকারে, অর্থাৎ সেন্টেন্সে এই নাউনটা কিভাবে অ্যাপোজিশন হয়। অ্যাপোজিশনটা কি, নাউন ইন অ্যাপোজিশনটা কি সেটা তোমাদের আগে জানতে হবে। এটাও আমার অন্য ভিডিওতে রয়েছে, তোমরা দেখে নিও। তো নাউন ইন অ্যাপোজিশন হচ্ছে দুইটি ইনভার্টেড কমার মাঝখানে একটা নাউন থাকবে প্রথমে, সেই নাউনের পরে
আর একটা দুইটা ইনভার্টেড কমা, তার মাঝখানে একটা নাউন থাকবে। এইটাকে বলা হয় নাউন ইন অ্যাপোজিশন, অর্থাৎ যা পূর্ববর্তী শব্দটাকেই নির্দেশ করে, অর্থাৎ একই অর্থ প্রকাশ করে, একই জনকে বা একই ব্যক্তিকে অথবা একই বস্তুকে বা একই জিনিসকে। যেমন ধরে নাও যে তোমার হেড মাস্টার বা আমার হেড মাস্টারকে যদি আমি বলি যে মিস্টার আইনুদ্দিন, দ্য হেডমাস্টার অফ আওয়ার স্কুল, ইজ অ্যান অনেস্ট ম্যান অর ইজ অ্যান আইডিয়াল পারসন। তা আমি যদি এইভাবে বলি তাহলে কি হয় দেখো, সেন্টেন্সটা এরকম দিতে পারি। কিভাবে সেন্টেন্সটা এভাবে দিই আমি বললাম, এটা কিন্তু এইটা আমি তোমাদেরকে দেখাবো না, আমি একটু ভিন্ন একটা তো বলেই দিলাম, এবার নতুন আর একটা দেখাই। ধরে নাও এরকম থাকলো, দ্য ওয়ার্ড, কিওয়ার্ড একটা কমা, ওই যে বলছি ইন বিটুইন টু কমা, ইন বিটুইন টু কমা অর্থাৎ দুইটা কমার মাঝখানে, এই দুইটা কমার মাঝখানে কি থাকবে? রিলেশনশিপ। রিলেশনশিপ, আমি শিপটাকে আন্ডারলাইন করে রাখলাম কারণ এইটাই আমাদের এখানে নাউন আকারে বসছে। দ্য ওয়ার্ড রিলেশনশিপ, এটা কি মিনস দ্য ওয়ে means the way in which two or more, তাই দুই বা ততোধিক, এই দুই বা ততোধিক কি? দুই বা ততোধিক কনসেপ্ট মানে ধারণা। আর কি হতে পারে? অবজেক্টস, কোনো বিষয়বস্তু, অর কি হতে পারে? পিপল। এই কি হচ্ছে তাই? ইন হুইচ, যাতে টু আর মোর কনসেপ্ট, দুই বা ততোধিক ধারণা, মতভেদ, অবজেক্টস বিষয়বস্তু বা পিপল আর কানেক্টেড। কি হয়, কিভাবে কানেক্টেড হয়? উইথ ইচ আদার, উইথ ইচ আদার, একে অপরের সাথে। তার মানে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তি, তোমার একটা মতামত আছে কোনো বিষয়ে, আমার আরেকটা মতামত আছে, আরেকজনের আরেকটা মতামত আছে, তাহলে এরকম মতামত থাকতে পারে। তো সেই মতামতের ক্ষেত্রে সবার মতামত যে এক হবে তা না, কিন্তু রিলেশনশিপটা হচ্ছে তাই, যা ওই মতামত এক হতে হয়, এক হয়ে যায়। এক না হইলে সম্পর্ক হয় না। তুমি তোমার এক বন্ধুর সাথে বন্ধুত্ব তৈরি করবে, তো বন্ধুত্ব তৈরি করতে হলে তোমার মানসিকতা এবং তার মানসিকতা যদি এক না হয় তাহলে কিন্তু বন্ধুত্ব হবে না, দূরত্ব তৈরি হবে। আর দূরত্ব তৈরি করলে সেটা কিন্তু অ্যাডিশনাল হয় না, অ্যাডিশন হয় না, সেটা হয় ডিডাকশন, বিয়োগ হয়ে যায়, যোগ হয় না। তাহলে আমরা বুঝতে পারছি যে রিলেশনশিপ এখানে কি হচ্ছে? নাউন ইন অ্যাপোজিশন, এটাকে বলা হচ্ছে নাউন ইন অ্যাপোজিশন, অথবা আমরা এটাকে সরাসরি অ্যাপোজিটিভ বলতে পারি। তাহলে অ্যাপোজিটিভ বা নাউন ইন অ্যাপোজিশনটা সেন্টেন্সের এই জায়গায় যদি গ্যাপ থাকতো তাহলে থাকতো কি? রিলেশন। কিভাবে? এই একটা ইনভার্টেড কমা, এই একটা ইনভার্টেড কমা, দুইটা ইনভার্টেড কমার মাঝখানে একটা শব্দ থাকবে এবং এই শব্দের আগে আরেকটা শব্দ থাকবে, সেই শব্দটাই ইন্ডিকেট করবে এটাকে। তাহলে এই রিলেশনশিপটা কি? এই শব্দ। তাহলে আমরা এই শব্দটা বোঝাচ্ছি কি দিয়ে? এই রিলেশনশিপ, এই শব্দটাকে বোঝাচ্ছি যে দি ওয়ার্ড, যেমন দি ম্যান, বা এখানে বলা হচ্ছে মিস্টার খান, দ্য হেডমাস্টার, মিস্টার আইনুদ্দিন, দ্য হেডমাস্টার অফ সমসপুর হাই স্কুল, ইজ অ্যান আইডিয়াল পারসন অর অ্যান অনেস্ট ম্যান। তা আমি যখন বলছি তখন এই দি হেডমাস্টার অফ সমসপুর হাই স্কুলের হেডমাস্টার কে? তো মিস্টার আইনুদ্দিন। তার মানে মিস্টার আইনুদ্দিন যে নাউনটা, ওই নাউনটাকেই মডিফাই করছে, ইন্ডিকেট করছে। কে করছে? দ্য হেডমাস্টার অফ সমসপুর হাই স্কুল। তার মানে দ্যার আর নো ডিফারেন্স বিটুইন দ্য ওয়ার্ডস মিস্টার আইনুদ্দিন অ্যান্ড দ্য হেডমাস্টার। এর মধ্যে কোনো পার্থক্য নেই, দুজন একই ব্যক্তি। ওটা তার পদবি, এটা সেই ব্যক্তি, এবং সেটা দেখো ইনভার্টেড কমার মাঝখানে রয়েছে। সুতরাং এটাকে আমরা বলছি নাউন ইন
অ্যাপোজিশন। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। তোমরা বাসায় এটা অবশ্যই আরো সুন্দরভাবে প্র্যাকটিস করবে। এবার আমি দেখবো যে সেন্টেন্সে আরো দুইটা জিনিস সাবজেক্ট এবং অবজেক্ট আকারে বসে, সেটা তোমরা সবাই জানো, তারপরে আমি একটু স্মরণ করাই দিই। সেটা কি, সেন্টেন্সে ডিটারমিনার, আমি শর্টে লিখছি, শর্ট ফর্মে, ডিটারমিনার, অ্যাডজেক্টিভ এবং এরপরে নাউন। এই যে নাউন, এই তিনটার পরে এটা সাবজেক্ট আকারে বসে। কোনো সেন্টেন্সে যদি এরপরে ভার্ব থাকবে, সাবজেক্ট আকারে যদি এই তিনটা শব্দ থাকে, তাহলে মনে করতে হবে এই শেষের যে শব্দটা, এই শব্দটা হবে নাউন। কারণ এখানে একটা ভার্বের আগে বসছে, এটা অবশ্যই সাবজেক্ট আকারে বসছে। তো সেটা কেমন, আমি ধরে নিই, এই যে এখানে খেয়াল করো, এখানে ভার্ব প্লাস আবার এক্সটেনশন থাকবে। তো আমি এটা এই স্ট্রাকচারালি আমি দেখাচ্ছি। সেটা কি, ডিটারমিনার। আমরা জানি ডিটারমিনার হচ্ছে আর্টিকেল বা যে কোনো সংখ্যা, এ এন দি অথবা যে কোনো সংখ্যা, 2, 5, 3 এরকম সংখ্যা, অথবা এ এন দি এটা। তাহলে আমরা এটা দেখি, অ্যান অনেস্ট, দেখো ডিটারমিনার অ্যান, অ্যাডজেক্টিভ অনেস্ট, এখানে থাকবে কি সন, দেখো সন, এটা উইদিন ব্র্যাকেটে থাকবে, ইজ রেসপেক্টেড বাই অল। তাহলে কি হচ্ছে, একজন সৎ পুত্র হবে। তাহলে আমার যেহেতু এটা উইদিন ব্রেক, এটা নাউন, করতে হবে নাউন, তাহলে আমার বুঝতে হবে যে এটা পরিবর্তন হবে। সেক্ষেত্রে সিঙ্গুলার হতে পারে, পুরো এস ইএস যোগ করে হতে পারে, বা একটা প্রিফিক্স যোগ করে হতে পারে। তো আমরা এখানে প্রিফিক্স যোগ করলে কি হবে, যদি পি আর যোগ করি, দেখো কি হয়, পারসন। তাহলে আমরা কি পেলাম, অ্যান অনেস্ট পারসন ইজ রেসপেক্টেড বাই অল। তুমি এখানে আবার এভাবে দিতে পারো, এ ডিসঅনেস্ট পারসন ইজ ডিসলাইকড বাই অল, হেটেড বাই অল। এখানে আমরা বলতে পারতাম অ্যান অনেস্ট ম্যান, অনেস্ট পারসন, বা অ্যান অনেস্ট, আমি এখানে যদি ম্যান দিই তাহলে আগে উম্যান, ডব্লিউ দিলে পরে হয়ে যাবে, ওম্যান ইজ হেটেড বাই অল, অর রেসপেক্টেড বাই অল, ট্রাস্টেড বাই অল, সবার দ্বারা বিশ্বস্ত হয়, এরকম অনেক। এটা ভার্ব প্যাসিভ। তো আমরা এটাও দেখলাম। এবারে যদি অ্যাডজেক্টিভ না থাকে, শুধু ডিটারমিনার এবং নাউন থাকতে পারে। শুধু ডিটারমিনার এবং নাউন কিভাবে থাকবে সেটা আমরা একটু দেখে নিই। এই স্ট্রাকচারে একই, কিন্তু আমি শুধু অ্যাডজেক্টিভটাকে এখান থেকে বাদ দিয়ে দিলাম। অ্যাডজেক্টিভটাকে বাদ দিয়ে শুধু এখানে কি রাখলাম, ডিটারমিনার রাখলাম। তোমাদের কাছে একেবারেই সহজ হয়ে যাবে। ডিটারমিনার কিন্তু আমার ক্লাসে দেখে নেবে। আমি তারপরে একটু আগে বলেই দিলাম যে ডিটারমিনার হচ্ছে এ এন ডি, মডিফায়ারও বলা হয় এদেরকে, আর কোনো সংখ্যা, নাম্বার, সেখানে কর্ডিনাল হতে নাম্বারগুলো। তাহলে আমরা দেখছি যে এই ডিটারমিনার এবং নাউন। এখন এটা দিয়ে যদি আমি দেখি, ধরে নাও যে এই যে তোমার পোর এবং রিচ বা যে কোনো অ্যাডজেক্টিভ যদি ডি গ্রহণ করে এবং সেটা যদি নাউন হয়, তাহলে ওটা অলওয়েজ প্লুরাল হয়ে যায়। তো আমরা যেটা এখানে দেখাবো সেটা এরকম, ওগুলো না দেখাই, যেটা বলছি সেটা না দেখাই। তাহলে কি হচ্ছে, দি এখানে দেওয়া হলো প্রসপার, ডিপেন্ডস অন one's deeds। তুমি ওয়েল ডিডস দিতে পারো বা গুড ডিডস দিতে পারো, এটাও সমস্যা নাই। এদিকে আমরা যাই বলি, ডিডস মানে কর্ম। আবার ডিডস না দিয়ে তুমি যদি মনে করো অ্যাক্টিভিটিস দেবো, তাও হবে অ্যাক্টিভিটিস, অ্যাক্টিভিটিস। তো আমরা এবারে দেখে নিই, এখানে আমরা বলেছি কি ডিটারমিনারের পরে কি থাকবে, নাউন। কিন্তু এখানে দেওয়া আছে কি, উইদিন ব্র্যাকেটে আছে হচ্ছে, আমি একটু দূরে দিলাম, কি আছে, প্রসপার আছে। তো প্রসপারটা কি, বলা হয় না, মে ইউ প্রসপার ইন ইউর লাইফ, মে ইউ সাকসিড ইন ইউর লাইফ,
আমরা বলি মে ইউ শাইন ইন ইউর লাইফ, তো প্রসপারটা কি ভার্ব? তো প্রসপার যদি ভার্ব হয় আমাদের করতে হবে কি, উই হ্যাভ টু টার্ন ইট ইনটু আ নাউন। তো টার্ন ইট ইনটু নাউন, সেক্ষেত্রে কি করতে হবে, ITY যোগ করতে হবে, প্রসপারিটি, তাহলে নাউন হয়ে গেল। তাহলে বন্ধুরা এইভাবেও কিন্তু কোনো সেন্টেন্সে এই প্রিফিক্স এবং সাফিক্স নাউন আকারে বসে। তো এখানে দেখো, এখানে যেটা বসছে সাফিক্স, আমরা একটু আগে যেটা দেখালাম পার্সন, সেই পার্সনের সন এর আগে বসছিল PER, এটা ছিল প্রিফিক্স। তার মানে প্রিফিক্স আকারেও যেমন আমরা দেখালাম প্রিফিক্স, আবার এখানে সাফিক্স আকারেও দেখালাম। তো প্রিফিক্স এবং সাফিক্স সেন্টেন্সে ব্যবহৃত হয়েছে নাউন আকারে। তাহলে বন্ধুরা আমরা এখানে আরেকটা জিনিস যেটা আমি বলেছিলাম যে আরও একটা জিনিস রয়েছে, সেটা কি, আমরা সর্বশেষ এটা তোমাদেরকে দেখাবো আজকে। সেটা হচ্ছে পসেসিভ কেসের পরে মনে রাখবে যে নো পসেসিভ কেস ক্যান বি ইউজড অ্যালন ইন আ সেন্টেন্স উইদাউট দ্য হেল্প অফ এনি নাউন। কোনো নাউনের পরে, নাউনের সাহায্য ছাড়া কোনো পসেসিভ কেস একা একা সেন্টেন্সে ব্যবহৃত হতে পারে না। সো ইট নিডস আ নাউন আফটার ইটসেলফ। এর পরেই অবশ্যই একটা, অর্থাৎ এই পসেসিভ কেসের পরে একটা নাউন ইজ আ মাস্ট। যদি তা হয় তাহলে আমি যদি বলি এরকম, যদি বলি যে ইউ আর heir of your fathers, আমি ফাদার্স না বলি, এখানে প্যারেন্টস বলি, তাহলে আরো সুবিধা হবে। your parents apostrophe comma parents প্রপার। দেখো প্যারেন্টস প্রপার এটা থাকলো আন্ডারলাইন, এটা থাকলো উইদিন ব্র্যাকেটে। তাহলে আমরা এখানে কি বলছি, পসেসিভ কেস আগে তোমাকে ফাইন্ড আউট করতে হবে। এখানে এই দেখো, এই প্যারেন্টস, ইওর প্যারেন্টস, তোমার বাবা মায়ের পসেসিভ কেস সাধারণত র বা এর কাজ করে, অর্থাৎ অবের কাজ করে। তাহলে ওই যে পসেসিভ, এটা পসেসিভ কেস। আর পসেসিভ কেস যেহেতু এর পরে নাউন যদি একটা না থাকে তাহলে সে চলতে পারে না, সে কারণে আমরা বলছি যে এই প্রপার, এই প্রপারটাকে আমরা কি করে নেব, প্রপার্টি, TY যোগ করে দেবো, প্রপার্টি সম্পদ। তার মানে কি দাঁড়াচ্ছে দেখো, ইউ আর এয়ার, ইউ আর সরি অ্যান এয়ার, এয়ার, এই দেখো এটা উচ্চারণ হবে এয়ার, মানে উত্তরাধিকারী। ইউ আর অ্যান এয়ার অফ ইউর প্যারেন্টস প্রপার্টি, তুমি তোমার বাবা মায়ের সম্পত্তির একজন উত্তরাধিকারী বা ওয়ারিশ। তাহলে এখানে আমরা এই যে প্রপার্টি ছিল, প্রপার সঠিক অ্যাডজেক্টিভ ছিল, সেটাকে আমরা কি করলাম, TY যোগ করে নাউন করে দিলাম। তাহলে এটা হয়ে যেতে পারতো। যেমন ধরে নাও যদি থাকে মাই, এখানে থাকলো চাইল্ড, আমরা ধরে নিই মাই চাইল্ড, এ দেখো মাই পসেসিভ চাইল্ড ডু নট লাইক, মাই চাইল্ড ডু নট লাইক সুইট দিয়ে দিই, আমার সন্তান মিষ্টি পছন্দ করে না। খেয়াল করো তাহলে এখানে কি হবে, চাইল্ড দেওয়া আছে, পসেসিভ কেস, চাইল্ড নিজেও কিন্তু নাউন। তারপরেও এখন আমরা বলেছি যে যদি নাউনের ক্ষেত্রে আছে নাউন, করতে হবে নাউন, তখন তুমি অন্য কোনো চিন্তা আর করবে না, তখন চিন্তা করতে হবে যে আমাকে প্লুরাল করতে হবে। আর যদি নাউন না থেকে ভার্ব থাকে তাহলেও কিন্তু একই চিন্তা করতে হবে যে ভার্বের সাথে এস বাই এর যোগ হলে ওই ভার্বটা হয়ে যাবে সিঙ্গুলার, আর নাউনের সাথে এস বাই এর যোগ হয়ে যাবে, যোগ হয়ে গেলে সেটা হবে প্লুরাল। তবে প্লুরালের আরও নিয়ম আছে অনেক, তো আমরা দেখছি অক্সেস হয়, অক্সেন হয়, কিন্তু বক্সেস হয়, এরকম অনেক নিয়ম আছে, ওটা সিঙ্গুলার প্লুরালে। আমি যেটা বলতে চাইছি এখানে কেন, তো ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা আজকে পর্যন্ত যা শিখলাম সেটা হচ্ছে যে প্রিফিক্স এবং সাফিক্সের ব্যবহার নাউন হিসাবে সেন্টেন্সে কিভাবে করা যায় সেটা, এবং আমরা সেখানে দেখেছি যে
সেন্টেন্সের এই নাউন কোন কোন পজিশনে অবস্থান নেয়, কোন কোন পজিশনে বসে, সেক্ষেত্রে বলেছি সাবজেক্ট আকারে বসে, অবজেক্ট আকারে বসে ভার্বের, এবং কমপ্লিমেন্ট আকারে বসে, নাউন প্রিপজিশনের অবজেক্ট আকারে বসে, আমরা সেগুলো সবই উদাহরণ দিয়েছি। এরপরে বসে হচ্ছে নাউন ইন অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ হিসেবে। সর্বশেষে আমরা যেটি আরও দেখিয়েছি তোমাদের, ডিটারমিনার, অ্যাডজেক্টিভ এবং নাউন, অর্থাৎ এই তিনটা যদি সাবজেক্ট আকারে অথবা অবজেক্ট আকারে বসে, যেমন আই স অ্যান অনেস্ট ম্যান, আই মেড অ্যান অনেস্ট ফিমেল। তা আমি যদি বলি এরকম যে অ্যান অনেস্ট ফিমেল, এটা অবজেক্ট আকারে বসছে, তাহলে সাবজেক্ট এবং অবজেক্ট আকারে ডিটারমিনার, অ্যাডজেক্টিভ এবং নাউন এইটা বসতে পারে, অর্থাৎ এটা অ্যাডজেক্টিভের পরে নাউন বসবে। আবার যদি দেখি যে শুধু ডিটারমিনার এবং নাউন থাকে ডিটারমিনারের পরে, যেমন দ্য প্রসপারিটি ডিপেন্ডস অন ওয়ান্স অ্যাক্টিভিটি অর ওয়ান্স ডিডস, ওয়েল ডিডস, ভালো কর্মের উপরে, কৃতকর্মের উপরে নির্ভর করে, এটা হতে পারে। আর পরিশেষে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে পসেসিভ কেসের পরে যদি তোমার কোনো গ্যাপ থাকে তাহলে সেটা অবশ্যই নাউন হবে, কারণ পসেসিভ কেস তারপরে একটা নাউনের সাহায্য ছাড়া কোনো অবস্থাতে বাক্যে ব্যবহৃত হতে পারে না। তার মানে কি দাঁড়ালো, নো পসেসিভ কেস ক্যান বি ইউজড ইন আ সেন্টেন্স উইদাউট দ্য হেল্প অফ আ নাউন আফটার ইটসেলফ। এরপরে অবশ্যই একটা নাউন থাকতে হবে, তো সেটা আমরা দেখলাম। তো এই ছিল আমাদের আজকের এই প্রিফিক্স এবং সাফিক্সের নাউন হিসেবে ব্যবহার সেন্টেন্সে করা যায় কীভাবে, সেটা আমরা আগামী ক্লাসে ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব নিয়ে আলোচনা করব, এবং সেটা প্যাসেজে কীভাবে ব্যবহার করা যায় সেটা নিয়েও আমরা আলোচনা করব, সেটাও দেখব। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকো এবং অবশ্যই তোমরা নিরাপদে থাকবে, আর বাসায় প্র্যাকটিস করবে এই ক্লাসটার উপরে। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি শিখবে। তো সবাই ভালো করবে সেই প্রত্যাশায় ভালো থেকো, সুন্দর থাকো। টিল দেন, আল্লাহ হাফেজ।